হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিডি ফিজিক্স। তো আমাদের আজকে শুরু হবে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক চার্জেস অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের অলরেডি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ওপর গোটা প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্টটা সুন্দর হিসাবে প্রত্যেকটা লেকচার 1 by 1 দেওয়া আছে এবং সেই লেকচারগুলোতে যে নিউমেরিক্যালগুলো করা আছে সেগুলো প্রত্যেকটা নিউমেরিক্যালি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা যারা এখনও ইউনিট অ্যান্ড ডাইমেনশনের লেকচারগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করো, আশা করি তোমাদের খুবই উপযোগী হবে। ঠিক আছে, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইলেকট্রিক ফিল্ডস অ্যান্ড চার্জেস। ঠিক আছে, অথবা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডস, যাই হোক ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। ওকে, ফিল্ডস এনিওয়ে। তো আজকের ভিডিওতে, আজকের লেকচারে আমরা কী কী দেখব? ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জেস, কুলম্বস ল, চার্জ ডেনসিটি, ইলেকট্রিক ফিল্ডস অ্যান্ড ফিল্ড ইন্টেন্সিটি এবং ফিল্ড লাইন্স। এই কয়েকটা টপিক আজকে আমরা এই লেকচারে কভার করব। ওকে, তো প্রথমে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জেস। ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জেস। তো প্রাচীনকালেই আমরা বুঝতে পেরেছিলাম কি, যে প্রকৃতিতে দুই ধরনের চার্জ থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। প্রাচীনকালেই মনে করতে পারো যে প্রাচীন যে গ্রিক সভ্যতা, সেখানে অলরেডি ইনভেন্টেড হয়ে গেছে যে প্রকৃতিতে দুই ধরনের চার্জ আছে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। এটাও জানা গেছে যে পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দ্যাট ইজ রিপালস করে, অ্যান্ড পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ পরস্পরকে কী করে? অ্যাট্রাক্ট করে। এগুলো সেই সময় থেকেই জানা। তারপরে ফার্দার সায়েন্সের আরও ডেভেলপমেন্ট হয়, ফিজিক্সের আরও ডেভেলপমেন্ট হয় এবং আমরা ক্যারেক্টারিস্টিক অফ চার্জেস অর্থাৎ চার্জের, আধানের কিছু ধর্ম আমরা কিন্তু জানতে পারি। ঠিক আছে, তাহলে সেই ক্যারেক্টারিস্টিকগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি। 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? যে দুই ধরনের চার্জ আছে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। 2 টাইপস অফ চার্জেস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ঠিক আছে, 2 নম্বর ক্যারেক্টারিস্টিক বলতে গেলে কি বলা যায়? যে কোনো বডিতে যদি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে সেই বডিটা কি হয়ে যায়? নেগেটিভলি চার্জড হয়ে যায়। কারণ আমরা জানি কি, যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে এক্সেস অফ ইলেকট্রন মানে কি? নেগেটিভলি চার্জড হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি ল্যাক অফ ইলেকট্রন যদি হয়, তাহলে কি হবে? ইলেকট্রনের ঘাটতি, তার মানে কি হবে? পজিটিভলি চার্জড হয়ে যাবে। ক্লিয়ার? 3 নম্বর কি বলা যেতে পারে? 3 নম্বর বলা যেতে পারে চার্জ কিন্তু অলওয়েজ মাসের সাথে আসবেই, অর্থাৎ একটা ইলেকট্রন মানে কি? একটা পার্টিকেল। তাহলে সেই পার্টিকেলটার কি একটা নির্দিষ্ট মাস আছে। তাহলে কি লেখা যায়? যে চার্জ অলওয়েজ কামস উইথ মাস। ক্লিয়ার? চার্জ অলওয়েজ কামস উইথ মাস মানে আধান থাকলে সেখানে কিন্তু ভর থাকবেই। ক্লিয়ার? 4 নম্বর কি লেখা যায়? আমি ওপরে দুটো মুছে দিচ্ছি। 4 নম্বর কি লেখা যায়? 4 নম্বর লেখা যায় যে কিউ স্ট্যাটিক, চার্জকে আমরা কিউ দিয়ে ডিনোট করব, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কিউ ডাইনামিক। কিউ স্ট্যাটিক ইজ ইকুয়াল টু কিউ ডাইনামিক, অর্থাৎ কোনো একটা চার্জ রেস্টে আছে, তখন ওর ভ্যালু মনে করো কথার কথা 5, মনে করো এখনও চার্জের ইউনিট আমরা জানিনি, পরে জানবো। মনে করো তার ভ্যালু হচ্ছে 5, সে রেস্টে আছে। এবার সে যদি মোশনে থাকে, সাপোজ একটা সোজা রাস্তা বরাবর চলতে শুরু করলো, তার মানে কি মোশনে আছে?
তো মোশনে থাকলেও তার ভ্যালু 5ই হবে, অর্থাৎ চার্জ রেস্টে থাকুক অথবা মোশনে থাকুক তার ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হবে না। সো সেটাকেই বলছে কিউ স্ট্যাটিক ইজ ইকুয়াল টু কিউ ডাইনামিক। ক্লিয়ার? নেক্সট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, নেক্সট ক্যারেক্টারিস্টিক্স কী আছে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জ বলছে সাপোজ এটা একটা বডি আছে, সাপোজ এটা একটা মেটালিক বডি আছে, তাহলে এই মেটালিক বডিটাকে তুমি চার্জ করলে, অর্থাৎ ব্যাটারি দিয়ে তুমি মনে করো চার্জ করলে, তাহলে এই মেটালিক বডিতে কি পরিমাণ চার্জ থাকবে বলছে ক্যাপিটাল কিউ, দ্যাট ইজ টোটাল চার্জ, কিউ টি লিখে দিই, টোটাল চার্জ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই, ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু এন ইন্টু ই। এন কি? এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, অর্থাৎ এন ইজ ইকুয়াল টু 1, 2, 3, ডট 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 ডট, পজিটিভ ইন্টিজার, পূর্ণ সংখ্যা গুণিতক, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, সরি। ই কি? ই বলছে চার্জ অফ অ্যান ইলেকট্রন, চার্জ অফ অ্যান ইলেকট্রন। ক্লিয়ার? তার মানে এই যে ফর্মুলাটা বা এই যে স্টেটমেন্টটা কিউটি ইজ ইকুয়াল টু এনই, এর দ্বারা কি বোঝানো যাচ্ছে? বোঝানো হচ্ছে যে প্রকৃতিতে চার্জ অলওয়েজ ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকে হয়। প্রকৃতিতে চার্জ ইলেকট্রনের চার্জের অলওয়েজ পূর্ণ সংখ্যার গুণিতকে হবে, অর্থাৎ চার্জ হয়তো ই এর 1 গুণ হবে, অথবা ই এর 2 গুণ হবে, অথবা ই এর 5 গুণ হবে, কিন্তু কখনোই ই এর 1.5 গুণ হবে না, কারণ এন দেখো অলওয়েজ পূর্ণ সংখ্যা। তার মানে চার্জ কখনোই 1.5 গুণ মানে ভগ্নাংশে হবে না, ই এর 1.5 গুণ হবে না, 2, 3, 4, 5 এগুলো হবে, কিন্তু কখনোই কিন্তু ভগ্নাংশ গুণিতক হবে না, দশমিকে আসবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, ঠিক আছে। তার মানে প্রকৃতিতে চার্জ কি হিসাবে থাকে? ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে। সো কি লেখা যায় যে চার্জ ইন নেচার ইজ অলওয়েজ ইন integral multiple of an electron's charge, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকে থাকবে অলওয়েজ চার্জ। বোঝা গেল? তাহলে এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ক্যারেক্টারিস্টিক অফ চার্জ আমরা দেখতে পেলাম, এবার চার্জের আমরা ইউনিট দেখব। ইউনিট অফ চার্জ, চার্জের ইউনিট কি সবাই জানো আশা করি, ইউনিট অফ চার্জ। এসআই সিস্টেমে চার্জের ইউনিট হয় কুলম্ব, COULOMB, এটাকে আমরা ইন শর্ট সি লিখি। আর সিজিএস সিস্টেমে চার্জের ইউনিট হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যেটাকে আমরা ESU লিখি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে চার্জের ইউনিট কি হচ্ছে? এসআইতে হচ্ছে কুলম্ব, সিজিএসে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এবার যে একটু আগে যে কোয়ান্টাইজেশনে আমরা বলছিলাম ইলেকট্রনের চার্জের ভ্যালু জানো কত? ইলেকট্রনের চার্জের ভ্যালু হচ্ছে E is equal to 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। এটাকে আমরা অ্যাপ্রক্স কত ধরছি? অ্যাপ্রক্সিমেটলি 1.6 into 10 to the power minus 19 কুলম্ব ধরবো নিউমেরিক্যালের সময়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। ক্লিয়ার? এবার কুলম্ব আর ইউএসএর মধ্যে রিলেশন আছে,
স্বাভাবিক কথা, প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো ইউনিটের মধ্যে একটা ডেফিনিট রিলেশন থাকবেই। সিমিলারলি এখানেও কুলম্ব আর ইএসইউর মধ্যে রিলেশন আছে। কি রিলেশন? যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 1/3 × 10⁹ ESU। দিস ইজ দ্য রিলেশন। 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 1/3 × 10⁹ ESU। বোঝা গেল? এতদূর ক্লিয়ার? সো এই ছিল চার্জের উপর বেসিক কিছু ডিসকাশন। এখান থেকে তোমার চার্জে যে কোয়ান্টাইজেশন আছে ওর থেকে একটা প্রশ্ন হলেও হতে পারে। ঠিক আছে, আমরা যখন নিউমেরিক্যাল করব কোয়ান্টাইজেশন থেকে কিছু প্রবলেম আমরা সলভ করে নেব। ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের আছে কুলম্বস ল। কুলম্বস ল। কুলম্বস ল কি বলা আছে? কুলম্বস লয়ে কি বলা আছে দেখো তো, আমরা প্রাচীনকাল থেকেই বুঝতে পারছি যে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? এবার কথা হচ্ছে এই যে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত, ভ্যালু কত, সেই ভ্যালুটা কোত্থেকে আসে? ভ্যালুটা আসে কুলম্বস ল থেকে। তাহলে কুলম্বস বললো যে দুটি চার্জ আছে, মনে করো দুটো চার্জ আছে Q1 অ্যান্ড Q2, ক্লিয়ার? এবং ধরো এই চার্জ দুটো পরস্পর থেকে r ডিস্টেন্সে আছে, ক্লিয়ার? তাহলে বলছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন। অ্যাট্রাকশন অর রিপালশন বলছি কেন? Q1 Q2 যদি দুটোই পজিটিভ হয় তাহলে ফোর্স অফ রিপালশন হবে, একটা পজিটিভ আরেকটা নেগেটিভ হলে ফোর্স অফ অ্যাট্রাকশন হবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন ইজ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জেস, দ্যাট ইজ Q1 Q2, অ্যান্ড ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এরকম ফর্ম আমরা কি 11-এ কোথাও পড়েছিলাম? নিশ্চয়ই পড়েছিলাম, গ্র্যাভিটেশনে। মনে করো গ্র্যাভিটেশনে কি ছিল? F প্রপোর্শনাল টু m1 m2 অ্যান্ড F প্রপোর্শনাল টু 1/r², ক্লিয়ার? তাহলে যে সমস্ত ফোর্স 1 প্রপোর্শনাল টু 1/r² হয় তাদেরকে কিন্তু একটা বিশেষ নাম আছে। বলো তো নামটা কি? নামটা হচ্ছে ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল। সো তোমাকে যদি বলে একটা ইনভার্স স্কোয়ার ল মেনে চলে একটা ফোর্সের নাম বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স অর কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন, ওকে? তাহলে এই দুটোকে যদি তুমি সাম করো, F proportional to Q1 Q2/r², F proportional to Q1 Q2/r². So in SI system, F is equal to some constant, আমি SI সিস্টেমে ক্যালকুলেট করছি, ঠিক আছে? Q1 Q2/r², or F is equal to SI সিস্টেমে কনস্ট্যান্টটা হয়ে যায় 1/4πε0 Q1 Q2/r², 1/4πε0 Q1 Q2/r²। এবার প্রশ্ন হচ্ছে স্যার 1/4πε0 সবই বুঝতে পারলাম, এপসাইলন নটটা কি? সো এপসাইলন নটটাকে বলছে ফ্রি স্পেস পারমিটিভিটি। ফ্রি স্পেস পারমিটিভিটি, ঠিক আছে? তার মানে কি? তার মানে বুঝতে পারছো যে এপসাইলন নট, তার আগে বলে নেই এখানে এপসাইলন নট মানে আমি ধরেছি যে চার্জ দুটো শূন্য মাধ্যমে আছে, এয়ারে আছে, ঠিক আছে? আমি এখানে ধরেই নিয়েছি যে এখানে কি হচ্ছে, ফ্রি স্পেসে আছে, ফ্রি স্পেস, ওকে? তাহলে এপসাইলন নট কি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সেই জন্য লিখে দেখো ফ্রি স্পেস পারমিটিভিটি। তাহলে এপসাইলন নট কি বোঝায়? এপসাইলন নট কোনো যদি মাধ্যমে থাকতো,
কোনো যদি মাধ্যমে থাকতো আর সেই মাধ্যমের পারমিটিভিটি যদি এপসাইলন হতো, তাহলে ফর অ্যানি মিডিয়াম এফ ইজ ইকুয়াল টু কী হবে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? তার মানে কি বুঝতে পারছো যে এই যে এপসাইলনটা আছে, এপসাইলন ইট ইজ আ প্রপার্টি অফ দ্য মিডিয়াম, প্রপার্টি অফ দ্য মিডিয়াম, মানে মাধ্যমের প্রকৃতির ওপর এই এপসাইলন নটটা করে, ডিপেন্ড করে। এখান থেকে কি বোঝা যায় যে মাধ্যমের যদি এপসাইলন বাড়ে, মাধ্যমের যদি এপসাইলন বাড়ে, চার্জ দুটো একই পজিশনে আছে, চার্জের ভ্যালু একই আছে, কিন্তু মাধ্যমের এপসাইলন বেড়ে যাচ্ছে, তাহলে চার্জ দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু কমে যাবে। চার্জ দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিন্তু কমে যাবে। কারণ কি, নিচে এপসাইলন বাড়ছে, এপসাইলন বাড়লে কি হবে, এফ কমতে থাকবে। তাহলে এপসাইলন যদি বাড়ে তাহলে এফ কিন্তু কমবে। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা এখানে ফ্রি স্পেস ধরে করছি, তাই এপসাইলন নট। তাহলে এপসাইলন নটের ভ্যালু কত? এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.8541 ইন্টু 10⁻⁻12। স্যার ভ্যালু লিখে ছেড়ে দিলেন, ইউনিট কোথায়? ইউনিট তোমরা বসাও। কি হবে ইউনিট? নিউটন। কি হবে ইউনিট? এপসাইলন এপাশে আসবে, তাহলে কুলম স্কয়ার, কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। বুঝতে পারলে? কুলম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। তারপর হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, এর ভ্যালুটা একবারে মনে রাখতে হয়। 1/4 পাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹9। ইউনিট কি হবে? এপসাইলন নটের ইউনিট যদি এটা হয়, 1/এপসাইলন কি হবে? উল্টে যাবে। সো নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। নিউটন মিটার, সরি নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এটা হচ্ছে কি 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹9 নিউটন মিটার স্কয়ার কুলম স্কয়ার। তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে এইটা, তাই তো? আচ্ছা, এবার ফোর্সের আমরা কি করব? ভেক্টর ফর্মটা দেখব, কুলমস ল এর ভেক্টর ফর্ম। ওকে, ভেক্টর ফর্ম অফ কুলমস ল। ভেক্টর ফর্ম অফ কুলমস ল। দেখো এখানে একটা চার্জ আছে Q1, আরেকটা চার্জ আছে Q2। ক্লিয়ার? ধরো এই দুটো একই ধরনের চার্জ, দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ। তাহলে Q2 কি করবে? Q1 কে ঠেলবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে কি? ঠেলা। তাহলে এই বরাবর ঠেলছে। এই বলটাকে আমি বলছি ভেক্টর F12। F12 মানে কি বোঝাচ্ছে? যে 1 নম্বর চার্জের ওপর ফোর্স কার দ্বারা? 2 নম্বর দ্বারা। সিমিলারলি Q1 Q2 কে ঠেলবে, কি বলে ঠেলবে? F21 ভেক্টর। ওকে, তাহলে F12 এর জায়গায় কি লিখবো? F12 এর ভ্যালু কি হবে, মানে ভেক্টর নোটেশন? F12 হবে 1/4 পাই এপসাইলন নট, কি হচ্ছে? Q1 Q2 বাই R12 স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। R12 কি? R12 হচ্ছে এই ডিরেকশনটা, Q2 থেকে শুরু হচ্ছে, এই ডিরেকশনটা হচ্ছে R12 ক্যাপ। ক্যাপ মানে ইউনিট ভেক্টর অ্যালং দিস। ইউনিট ভেক্টর দেওয়ার মানেই হচ্ছে, বোঝানো হচ্ছে যে কোন ডিরেকশন বরাবর। সিমিলারলি তার মানে এই দিকটা কি হবে? R21 ক্যাপ হবে। তাহলে F21 কি হবে? F21 ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই
r21 স্কয়ার r21 ক্যাপ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে r12 r21 এদের ভ্যালু তো সেম, কারণ এদের ভ্যালু কোনটা, q1 q2 এর মধ্যে দূরত্ব, সেটাই হচ্ছে ভ্যালু। তাহলে মড অফ দ্যাট ইজ r12 ইজ ইকুয়াল টু r21 কিন্তু। তাহলে ফোর্সটাকে কিভাবে লেখা যায়, ফোর্স অফ 12 ইজ ইকুয়াল টু মাইনাস ফোর্স অফ 21। একই তো, ফোর্স দুটো সমান, মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে বিপরীতমুখী। দেখো F21 ওই দিকে, F12 এই দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভেক্টর ফর্ম, ক্লিয়ার। ভেক্টর ফর্মের খুব একটা পড়ে না, প্রয়োজনীয়তা পড়ে না, কারণ আমরা উপাংশে বিভাজনের মাধ্যমে আরামসে করে দিতে পারি। তো আমরা এবার একটা কুলম্বস ল এর উপর একটা নিউমেরিক্যাল করে কনসেপ্টটাকে আরও কংক্রিট করার চেষ্টা করি। ওকে, আমি মুছলাম এটা। দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে, মানে সমবাহু একটা ত্রিভুজ আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a এবং প্রত্যেকটা কর্নারে চার্জ আছে কত, q। প্রত্যেকটা শীর্ষবিন্দুতে চার্জ আছে q। বলা আছে যে ক্যালকুলেট ফোর্স অন অ্যানি চার্জ ডিউ টু দ্য আদার্স। ক্লিয়ার, ডিউ টু দ্য আদার্স মানে যে কোনো একটা চার্জের উপর ফোর্স বের করো বাকি দুটো চার্জের জন্য। তাহলে আমি ওপরেরটা ধরি, ওপরেরটা করি, তোমরা এই পাশেও এই কিউ এর উপর চার্জ বের করতে পারো অথবা এই কিউ এর উপরও করতে পারো। আমি ওপরেরটাতে করছি। তাহলে এখানে আমি জাস্ট ছবিটা আরেকবার আঁকবো, কিউ কিউ। নাও লুক অ্যাট হিয়ার, এখানের যে ক্যাপিটাল কিউটা আছে সেই ক্যাপিটাল কিউকে এই কিউ কি করবে, সেম চার্জ, পজিটিভ পজিটিভ, তাহলে কি করবে, ঠেলবে। যদি ঠেলে ডিরেকশনটা কি হবে, এই বরাবর ঠেলছে। এর ভ্যালু তুমি বলে দাও F1 এবং পাশে লেখো F1 কত, F1 হচ্ছে 1/4πε0 কিউ স্কয়ার, দ্যাট ইজ কিউ ইন্টু কিউ, কিউ স্কয়ার বাই বাহুর দৈর্ঘ্য কত a, তাহলে a স্কয়ার। ক্লিয়ার। সিমিলারলি এই কিউটা কি করবে, এই কিউটা শীর্ষবিন্দুর কিউকে ঠেলবে, কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে। ফোর্স কত হবে, F2। এবং দেখো F2ও কিন্তু F1 এর সমানই হবে। তাহলে আমরা দুটো ফোর্স পেয়ে গেলাম। তাহলে কি যোগ করে দিব, F1 প্লাস F2 করে বলে দিব যে ফোর্স এত। যদি এটা মনে হয় যে যোগ করে দিব তাহলে ভেক্টর পড়া আবার শুরু করো, আর যদি মনে হয় যে না ভেক্টরিক্যালি যোগ করব তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। অবশ্যই ভেক্টরিক্যালি যোগ করতে হবে, কারণ ফোর্স কি ভেক্টর কোয়ান্টিটি তো। তাহলে F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল কত বলো, F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত হবে 60 ডিগ্রি, কারণ কি এটা সমবাহু ত্রিভুজ, এটা 60 এটা 60 এটা 60, এবার এটা যদি 60 হয় এটাও 60 হবে। তাহলে নেট ফোর্স কি হবে, √ওভার F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos 60 ডিগ্রি। ক্লিয়ার, F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos 60 ডিগ্রি। দেখো F1 আর F2 সেম, তাহলে 2F1 স্কয়ার লিখে দাও, F1 স্কয়ার F2 জায়গায় লিখলে F1 স্কয়ার, 2F1 স্কয়ার প্লাস 2F1 স্কয়ার cos 60, cos 60 মানে কত হাফ। এখানে F1 এর জায়গায় F1 আছে, F2 এর জায়গায় F1 লিখে দাও, তাহলে কত হয় F1 স্কয়ার। তারপর কি হয়, এই 2 এর সঙ্গে এই 2 কেটে যাবে, তাহলে আফটার অল কত থাকছে, √ওভার 3F1 স্কয়ার, তার মানে F1 ইন্টু √ওভার 3। ক্লিয়ার। তাহলে F1 এর ভ্যালু পুট করে দাও, 1/4πε0 কিউ স্কয়ার বাই এ স্কয়ার ইন্টু √ওভার 3। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে কুলম্বস ল অ্যাপ্লাই করলাম, ওখানে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ডিরেকশনটা কী হয় দেখলাম।
তারপরে কি হয়, ভেক্টরের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা ভ্যালুটা বের করলাম নেট ফোর্সের বা রেজাল্টেন্ট ফোর্সের। ক্লিয়ার? চলো নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক মানে এই যে কুলম্বস লটা করলাম, এখানে কিছু কমেন্ট করতে চাই কুলম্বস ল এর উপর। সাম কমেন্টস অন কুলম্বস ল। কি কমেন্ট করব? ফার্স্ট কমেন্ট যে কুলম্বস ল holds for stationary charges. Sorry, Coulomb's law holds for stationary charges. স্টেশনারি চার্জ মানে কি, যে সমস্ত চার্জ স্থির আছে সেখানেই কুলম্বস ল অ্যাপ্লাই করা যাবে। স্যার অন্যখানে অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ অ্যাপ্লাই করো, অ্যাকচুয়াল ভ্যালু 3 নিউটন আসবে তোমার 4.5 নিউটন। তাহলে যখন চার্জ দুটো রেস্টে থাকবে তখনই কিন্তু কুলম্বস লকে পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড কমেন্ট কি? সেকেন্ড কমেন্ট হচ্ছে Coulomb's law holds for stationary charges. This law is for point charges. This law is for point charges, অর্থাৎ বিন্দু আধান হলে ঠিকঠাক কাজ করবে। বিন্দু আধান যদি না হয়, বিন্দু আধান যদি না হয় তাহলে কিছুটা ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট করে নিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, ম্যাথামেটিক্যাল কিছু ট্রিটমেন্ট করতে হবে, তারপর কুলম্বস ল অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার? থার্ড কি? থার্ড হচ্ছে ডিপেন্ডস অন মিডিয়াম। ডিপেন্ডস অন মিডিয়াম, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। কোত্থেকে বুঝতে পারলাম? ওই যে এপসাইলন নট বা এপসাইলন, এগুলো কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তো তাহলে কুলম্বস ল কিন্তু মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। ফোর্থ কি? কুলম্বস ল ইজ গ্রেটার দেন গ্র্যাভিটেশন, কুলম্বস ল বলছি কেন, কুলম্বস ফোর্স বলো, সরি, গ্র্যাভিটেশনাল ফোর্স। Coulomb's law is greater than gravitation. Coulomb's force is greater than gravitational force. Example দিব? চলো এক্সাম্পল দেই। এক্সাম্পল এই যে এটা যে বড় হয় তার এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। বুঝলাম? ওকে, মনে করো M1 আছে, M2 আছে, M1 ও 1 কেজি, M2 ও 1 কেজি। ঠিক আছে, পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। ফোর্স অফ গ্র্যাভিটেশন কত? ফোর্স অফ গ্র্যাভিটেশন হচ্ছে জি M1 M2 বাই আর স্কোয়ার। জি এর ভ্যালু বসাও 6.67 ইন্টু 10⁻⁻11। M1 কত? 1 ইন্টু 1 বাই 1 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন। ক্লিয়ার? তাহলে দুটো 1 কেজি ভরের বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরে থাকে তাহলে ফোর্স কত হচ্ছে? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন। এবার করো দুটো 1 কুলম্ব চার্জ, Q1 সমান সমান 1 কুলম্ব, Q2 হচ্ছে 1 কুলম্ব, পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। তাহলে কুলম্বস ফোর্স কত? 1/4 এপসাইলন নট। আচ্ছা এটাকে আমি এফ জি বলি, এটাকে এফ ই বলি, ইলেকট্রিক ফোর্স। ওকে, কত হচ্ছে? Q1 Q2, Q1 কত? 1, Q2 কত? 1, আর স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার, দ্যাট ইজ এফই 1/4 এপসাইলন নটের মান কত? মান হচ্ছে 9 ইন্টু 10⁹9 নিউটন হয়ে যাচ্ছে। তার মানে 1 কুলম্ব দুটি চার্জ
যদি পরস্পর থেকে 1 মিটার দূরে থাকে তাহলে ফোর্স হচ্ছে এত, আর 1 কেজি দুটি ভর পরস্পর থেকে 1 মিটার দূরে থাকলে ফোর্স হচ্ছে এত। তাহলে বলো কোনটা বেশি? দেখো, এফ ই ইজ মাচ মাচ গ্রেটার দেন এফ জি, তার মানে এফ জি এফ ইর কাছে পাত্তাই পায় না, পাত্তাই পায় না। খুব স্ট্রং ফোর্স, ইলেকট্রিক ফোর্স বা কুলম্বস ফোর্স কিন্তু খুবই স্ট্রং ফোর্স। ক্লিয়ার? তাহলে এগুলো কিছু কিছু কমেন্ট, সাম কমেন্টস অন কুলম্বস ল। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি পড়ব। চার্জ ডেনসিটি। ওকে, দেখো চার্জ ডেনসিটি কি, আমরা যে দেখলাম কুলম্বস লয়ে যে কি বিন্দু আধান পরস্পর থেকে কিছুটা দূরে আছে। প্র্যাকটিক্যাল লাইফে কি সেটা হয়? তোমরাই আমাকে বলো। প্র্যাকটিক্যাল লাইফ মনে করো এই মার্কারটার উপর আমি চার্জ দিলাম, চার্জটা কি হচ্ছে মার্কারটার সমগ্র তলের উপর আছে, চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এই মার্কারটার তলের উপর। সিমিলারলি একটা হচ্ছে কি সলিড স্ফিয়ার আছে, ঠিক আছে, একটা সলিড স্ফিয়ার আছে, তাকে চার্জ দিলাম, তাহলে চার্জ কি হবে? সমগ্র আয়তন জুড়ে থাকবে। সিমিলারলি একটা তার আছে, তারকে চার্জ দিলাম, চার্জগুলো কি তারের সমস্ত দৈর্ঘ্য বরাবর থাকবে। তার মানে চার্জ দেখতে পাচ্ছ 3 ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। 1 নম্বর হচ্ছে লিনিয়ার ডিস্ট্রিবিউশন, লিনিয়ার ডিস্ট্রিবিউশন কি? ধরো একটা তার আছে যার লেন্থ হচ্ছে এল, এই তারে আমি যদি কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই এবং আমি বলছি এখানে কিউ এল এর ওপর সমানভাবে বিন্যস্ত হয়ে যাবে, সমস্ত দৈর্ঘ্যে সমানভাবে বণ্টিত হয়ে যাবে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে কতখানি চার্জ থাকবে? কিউ বাই এল। প্রতি একক দৈর্ঘ্যে কতখানি চার্জ থাকবে? কিউ বাই এল। এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল, লিনিয়ার চার্জ ডেনসিটি। ইউনিট কি হবে? কুলম্ব পার মিটার। কিউ এর ইউনিট কুলম্ব, এল এর ইউনিট মিটার। তাহলে এটা কি দেখলাম? লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। সেকেন্ড কি দেখব? সেকেন্ড দেখি আমরা যে তলের ওপর, অর্থাৎ সারফেস ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, কি দেখবো? সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। ধরো এটা একটা সারফেস আছে, ক্লিয়ার? সারফেসটার এরিয়া ধরো এ, তো আমি কি করলাম? কিউ চার্জ এর উপর দিয়ে দিলাম, টোটাল কিউ চার্জ ক্যাপিটাল কিউ দিয়ে দিলাম, এবং কিউ তখন কি হবে? গোটা সারফেসের উপর সমানভাবে বিন্যস্ত হয়ে যাবে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে পার ইউনিট এরিয়াতে চার্জ কতখানি থাকবে? কিউ বাই এ। এটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, সিগমা। এটাকে কি বলা হয়? সিগমাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি। ওকে, ইউনিট কি হবে? কুলম্ব পার মিটার স্কয়ার। বোঝা গেল? সো নেক্সট বুঝতেই পারছো, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন পড়তে যাচ্ছি আমরা। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনে কি হবে? একটা ভলিউম আছে, ভি ভলিউম আছে একটা, ক্লিয়ার? ওতে কিউ পরিমাণ চার্জ দিলাম, সমস্ত আয়তনেও বণ্টিত হয়ে যাবে চার্জ। তাহলে প্রতি একক আয়তনে কতখানি থাকবে? কিউ বাই ভি। এটাকেই বলা হয় রো। তার মানে রো হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি। ওকে, ইউনিট কি হবে? কুলম্ব পার মিটার কিউব।
কুলম্ব পার মিটার কিউব। বোঝা গেল চার্জ ডেনসিটি 3 ধরনের। সে চার্জ ডেনসিটির উপর আমরা অনেক প্রবলেম আমাদের করতে হবে, চার্জ ডেনসিটির উপর আমাদের অনেক প্রবলেম করতে হবে। তুমি দেখবে এই রোটার ভ্যালু হয়ে যায় রো ইজ ইকুয়াল টু, এখন এভাবে লিখছি, এভাবে তো লেখা যায় ডি কিউ ডিভি, পরবর্তীতে দেখবে কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো ডিভি লিখতে হবে, মানে ভলিউম চার্জ ডেনসিটি থেকে আমাকে চার্জটা বের করে নিতে হবে। তো সেগুলো আমরা আসবো 1 বাই 1 নিউমেরিক্যাল যখন করব আসবো, আপাতত বেসিক কনসেপ্টটা আমরা নিয়ে রাখছি। আচ্ছা, নেক্সট কি আছে? ইলেকট্রিক ফিল্ডস। ইলেকট্রিক ফিল্ডস, ওকে, ইলেকট্রিক ফিল্ডস একটা গল্পের মাধ্যমে ব্যাপারটাকে বোঝানো যাক। ধরো যে এটা একটা বাক্স আছে, বাক্সর ভিতরে ক্যাপিটাল কিউ চার্জ আছে, এবং কি হলো আরেকটা বাক্স আছে, সেই বাক্সর ভেতরে দেখলাম যে কিউ প্রাইম চার্জ আছে, ঠিক আছে, এবং ধরলাম যে কিউ ইজ গ্রেটার দেন কিউ প্রাইম, ঠিক আছে। এবার কি করছো, তুমি একটা স্মল চার্জ, তার মানে যা কিউ এবং কিউ ওয়ান উভয়ের থেকে ছোট, বড় হতে পারে, আমি ছোট ধরে নিচ্ছি না, কোনো ব্যাপার না। তাহলে সেই কিউ চার্জ নিয়ে তুমি কি করলে, প্রথমে এই রকম একটা গোল গোল রাস্তায় ঘুরছো, কাকে কেন্দ্র করে? এই বাক্সটাকে কেন্দ্র করে। তো যেই গোল গোল ঘুরছো দেখতে পেলে কিচ্ছু হচ্ছে না, কোনো ফিলিংই আসছে না, কিন্তু যখন একটু কাছে আসছো, তার মানে তোমার বৃত্তপথের রেডিয়াসটা যখন একটু কমিয়ে দিচ্ছ, তখন কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ আরে তোমার হাতের কিউটা যেন ভেতরের দিকে যাইতে যাচ্ছে, তার মানে তোমার এখানে কিউ আছে, কিউটা যেন এদিকে, তোমার মনে হচ্ছে কিউটাকে যেন কেউ টানছে। কিন্তু সেম ঘটনা তুমি যখন বাইরে ছিলে তখন কিন্তু সেই ঘটনা হয়নি। সিমিলারলি এখানে আসো, এখানেও ওই এই বৃত্তের মানে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধের বৃত্তেই তুমি ঘুরছো, ঘোরার সাথে সাথেই তুমি বুঝতে পারলে আরে প্রথম বৃত্তপথেই তো আমাকে আমার কিউকে কেউ টানছে কেন্দ্রের দিকে। তো এই ছিল দুটো ঘটনা। তাহলে এই ঘটনার মাধ্যমে আমি কি বলতে যাচ্ছি, যে সামহাও কিউকে কে টানছে, মানে তোমার হাতের স্মল কিউকে কে টানতে পারে, এই ক্যাপিটাল কিউ এই রাস্তায় আর এই ক্যাপিটাল কিউ প্রাইম ওই রাস্তায়। তো এই রাস্তায় যখন আমি নিচে নামছি, অর্থাৎ ক্যাপিটাল কিউ প্রাইমের কাছে আসছি, তখন সে আমাকে টানছে, আর যখন আমি বড় কিউ এর থেকে অনেকটা দূরে ছিলাম তখনই সে আমাকে টানছে। তার মানে এই ক্যাপিটাল কিউ এর আকর্ষণ বা বিকর্ষণ করার যে এরিয়াটা, সেই এরিয়াটা কি বেশি, আর ক্যাপিটাল কিউ প্রাইমের সেই আকর্ষণ বা বিকর্ষণ করার যে এরিয়াটা, সেই এরিয়াটা কিন্তু তুলনামূলক কম। বুঝতে পারলে? তাহলে আমরা এবার ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে বলবো, ইলেকট্রিক ফিল্ডকে আমরা কিভাবে বলবো? ইলেকট্রিক ফিল্ড বলল কোনো একটা চার্জের জন্য যতটা অঞ্চল জুড়ে সেই চার্জের এফেক্ট থাকে, অর্থাৎ সেই চার্জের জন্য অন্য কোনো চার্জের ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, সেই জায়গাটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইজ দ্য রিজিয়ন in which the effect of the charge can be felt. তারপর একটা চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, ধরো এই পজিটিভ চার্জের জন্য এই পর্যন্ত কি হচ্ছে, তুমি মানে এই এরিয়ার মধ্যে তুমি যদি একটা পজিটিভ চার্জও আনো বা নেগেটিভ চার্জও আনো, পজিটিভ চার্জ আনলে দেখবে পজিটিভ চার্জ তোমাকে সরিয়ে দিচ্ছে, মানে তোমার পজিটিভ চার্জের উপর একটা বিপরীতমুখী বল ক্রিয়া করছে, নেগেটিভ চার্জ দেখবে নেগেটিভ চার্জকে টানছে। কিন্তু পজিটিভ কিউকে এখানে আনো, দেখবে পজিটিভ কিউর উপর কোনো ফোর্স নেই। কারণ কি? কারণ
ইলেকট্রিক ফিল্ডের তুমি বাইরে, ওর যতখানি পাওয়ার আছে, যতটা জায়গা জুড়ে ওর পাওয়ার আছে তার বাইরে তো তুমি, তাহলে তোমার উপর তো তার পাওয়ার খাটবে না। খাটবে কখন? যখন ওর এরিয়াতে, ওর অঞ্চলে ঢুকবে তখন। বুঝতে পারলে? তাহলে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে কোনো একটা চার্জের যতটা জায়গা জুড়ে তার প্রভাব থাকে সেটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। নেক্সট, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। So electric field intensity is a mathematical term. Electric field intensity. ধরো একটা চার্জ আছে কিউ, ঠিক আছে? সেই চার্জের জন্য, সেই চার্জের মধ্যে চার্জের তোমার ইলেকট্রিক ফিল্ড আমি এই গোল দাগটার মাধ্যমে বোঝাচ্ছি। ধরো এইখানে একটা +1 কুলম চার্জ নিয়ে আসলে, তাহলে এই কিউ থেকে এই +1 কুলমের ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলছে যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পজিটিভ ইউনিট চার্জের উপর যে ইলেকট্রিক ফোর্স, সেটাই হচ্ছে ওই বিন্দুর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে কি, এই 1 কুলম চার্জের উপর এই প্লাস কিউ যে ফোর্সটা দিচ্ছে সেটাই হচ্ছে এই বিন্দুটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ওয়ান টাইপ অফ ফোর্স অন পজিটিভ ইউনিট চার্জ। তাহলে ফোর্সটা কত? ফোর্সটা হচ্ছে 1/4πε0 কিউ ইন্টু 1। কেন 1 বললাম? কারণ কিউ টু তো 1 কুলম, কিউ টু তো 1 কুলম বাই আর স্কোয়ার। সো এটাকে আর এফ লেখে না, এটাকে লেখা হয় ই দিয়ে, ঠিক আছে? যেহেতু ইন্টেন্সিটি তাই ই দিয়ে লেখা হয় 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কিন্তু ডিরেকশান আছে, কারণ কি এটা ওয়ান টাইপ অফ ফোর্স, তো তাহলে ফোর্স থাকলে ডিরেকশন থাকবে, এবং ডিরেকশন থাকলে ই ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? তাহলে ই এর ভ্যালু হচ্ছে এইটা, তাই না? তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে ই এবং এফ এর মধ্যে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ইলেকট্রিক ফোর্সের মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমি জাস্ট দেখাচ্ছি। রিলেশন বিটুইন ই অ্যান্ড এফ, ঠিক আছে? যখন কি ছিল, এক কিউ কুলম ছিল ফোর্স, ঠিক আছে? যখন নাকি হচ্ছে 1 কুলম ফোর্স, 1 কুলম যখন 1 কুলম হচ্ছে চার্জ, তখন তার উপর যে ফোর্সটা, সেই ফোর্সটাকে আমরা কি বলি? ই বলি, তাই না? যখন 1 কুলম চার্জ, তখন তার উপর ফোর্সটাকে বলি আমরা ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে যখন কিউ কুলম চার্জ হবে তখন ফোর্সটাকে বলবো কি? কিউ ইন্টু ই। 1 কুলম্বের উপর ফোর্সকে যদি ই বলি, কিউ কুলম্বের উপর কত বলবো? কিউ ই বলবো। মানে 1 গ্রাম চিনির দাম যদি 10 টাকা হয়, 5 গ্রাম চিনির দাম কত? 50 টাকা। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ ই। এফ কি বোঝাচ্ছে? যে কিউ চার্জের ওপর ফোর্সটা কত। সো এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে এখান থেকে তুমি আমাকে বলো তো ই এর ইউনিট কি হবে? ই ইজ ইকুয়াল টু কি? এফ বাই কিউ। তাহলে এফ বাই কিউ এর ইউনিট কি হবে? নিউটন পার কুলম। ই এর ইউনিট কি হচ্ছে? নিউটন পার কুলম।
ক্লিয়ার? আশা করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কনসেপ্টটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট আমরা দেখব কি ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, নট ফিল্ড লাইন্স, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি একটা ইমাজিনারি কনসেপ্ট যার সাহায্যে আমরা খুব ইজিলি একটা পজিটিভ বা একটা নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডে থাকলে সে কীরকম বিহেভিয়ার করবে সেটা বোঝা যায়। ঠিক আছে, খুব ইজিলি সেটা কিন্তু বোঝা যায়। এবং এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কনসেপ্ট কিন্তু স্যার মাইকেল ফ্যারাডে দেন। ঠিক আছে, তো জিনিসটা কি, জিনিসটা প্রথমে কনস্ট্রাক্ট করতে শিখি। বলে যদি একটা তোমার কাছে আইসোলেটেড পজিটিভ চার্জ থাকে, যদি তোমার কাছে একটা আইসোলেটেড পজিটিভ চার্জ, আইসোলেটেড মানে আশেপাশে আর কোনো চার্জ নেই, ওই পজিটিভ চার্জ একাই আছে, তাহলে বলছে যে এর থেকে রেডিয়ালি আউটওয়ার্ড কিছু লাইন বেরোবে যেগুলোকে তুমি বলবে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স। রেডিয়ালি আউটওয়ার্ড কিছু লাইন বেরোবে যেগুলোকে তুমি বলবে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এবং এই লাইনের ডিরেকশন কি হবে, পজিটিভ চার্জ থেকে একদম ইনফিনিটির দিকে যাবে। সিমিলারলি যদি তোমার কাছে নেগেটিভ চার্জ থাকে আইসোলেটেড, তাহলে কি হবে, কিছু ফিল্ড লাইন্স এসে তোমার নেগেটিভ চার্জে ঢুকবে এবং তারা কোত্থেকে এসে ঢুকছে, ইনফিনিটি থেকে এসে ঢুকবে, অসীম থেকে এসে তোমার নেগেটিভ চার্জে ঢুকবে। ক্লিয়ার? এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য হচ্ছে। সেকেন্ড, যদি পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি থাকে, পজিটিভ আর নেগেটিভ যদি পাশাপাশি থাকে, সো এটা পজিটিভ চার্জ আছে, এটা নেগেটিভ চার্জ আছে, এটা পাশাপাশি, পজিটিভ থেকে কিসে হবে, পজিটিভ থেকে ইনফিনিটিতে যেতে চাইবে। সো পজিটিভ থেকে ইনফিনিটিতে যাওয়ার সময় দেখবে কি, যাওয়ার সময় দেখবে আরে নেগেটিভ আছে তো ইনফিনিটিতে গিয়ে আবার নেগেটিভে কেন ফিরবো, একবারেই নেগেটিভে যাই, তাহলে এইভাবে কী হবে, নেগেটিভে চলে যাবে, এইভাবে কী হবে, নেগেটিভে চলে যাবে। ঠিক আছে, এই দিকেরগুলো মনে করো যে ওরা কি হচ্ছে, ওরা বলছে যে না আমরা নেগেটিভ যাবো না, আমরা একটু ইনফিনিটি থেকে ঘুরে আসি। সিমিলারলি এখানেও আছে, ওরা বলছে আমরা নেগেটিভ থেকে আসলাম। তাই দুটো পাশাপাশি যখন চার্জ থাকে তখন ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এরকম হয়। ঠিক আছে, এবার এখানে কিছু কথা আছে, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এই এত সুন্দর করে আঁকাআঁকি করার কি মানে? প্রথম কথা, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বোঝায়, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের মাধ্যমে আমরা কি জানতে পারি, যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন জানতে পারি। আমরা একটু আগে যখন ইলেকট্রিক ফিল্ড পড়েছিলাম তখন দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এর একটা নির্দিষ্ট ডিরেকশন আছে। সেই ডিরেকশনটা কিভাবে ফিল্ড লাইন্স থেকে বোঝা যায়, বলে যে তুমি এই বিন্দুতে বলো তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশন কি হবে, তাহলে আমি তখন কি করব, এই বিন্দুতে একটা স্পর্শক টানবো, এই বিন্দুতে একটা স্পর্শক টানবো এবং যেই বরাবর লাইনগুলো যাচ্ছে সেই ডিরেকশনেই তীর মারবো। অর্থাৎ তীর কিন্তু এই দিকে মারবো না, তীর ওই দিকে যেহেতু যাচ্ছে তাহলে ওই বরাবরই মারলাম। তাহলে এই বিন্দুতে ই এর ডিরেকশন হচ্ছে এই বরাবর। তার মানে কি, তার মানে এই বিন্দুতে একটা পজিটিভ চার্জ রাখো, দেখো পজিটিভ চার্জটা এই দিকে চলে যাবে। একটা প্লাস কিউ চার্জ যদি রাখো, কিউ চার্জটা এই বরাবর চলে যাবে। সিমিলারলি এই পয়েন্টে আসো, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে স্পর্শক টানো, দেখো এই বরাবর, এই পয়েন্টে একটা প্লাস কিউ রাখো, তাহলে দেখবে প্লাস কিউ এই দিকে চলে যাবে স্পর্শক বরাবর। তাহলে কি হচ্ছে, যে ট্যানজেন্ট at any point on the field lines defines direction of E at that point,
অ্যাট দ্যাট পয়েন্ট। যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কী হবে, ওই বিন্দুতে স্পর্শক টানো, স্পর্শক বরাবর হবে। ক্লিয়ার? তো এই বিন্দুতে স্যার নেগেটিভ চার্জ রাখি, তাহলে নেগেটিভ করলে কী হবে, নেগেটিভ স্পর্শক বরাবর এই দিকে আসবে, পজিটিভ যদি ওই দিকে যায় তাহলে নেগেটিভ কি এই দিকে আসবে, তাই তো? তাহলে তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমরা কি বুঝতে পারলাম? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। ক্লিয়ার? তারপরে আরও কিছু প্রপার্টি আছে, ইম্পর্টেন্ট কিছু প্রপার্টি আছে কি, যে এই যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আছে এরা কিন্তু ক্লোজড লাইন, সরি ওপেন লাইন, এক্সট্রিমলি সরি। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আর ক্লোজড লাইন। ক্লোজড লাইন মানে কি, আমরা যদি ম্যাগনেটোস্ট্যাটিক পড়ি, ইলেকট্রোম্যাগনেটিজম পড়ি, তাহলে দেখি যে তারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এরকম হয়, লুপ হয়ে যায়। লুপ হওয়া মানে হচ্ছে, আবার এখানে ক্লোজ লিখলাম, সরি ওপেন লাইন। হ্যাঁ, লুপ হয়ে যাওয়া মানে কি, ক্লোজ হয়ে যাওয়া। লুপ হয়ে যাওয়া মানে ক্লোজ হয়ে যাওয়া। তাহলে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের দেখো কোনো শেষ বা শুরু নেই, এগুলো কিন্তু ক্লোজড। কিন্তু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স দেখো পজিটিভে গিয়ে নেগেটিভে শেষ হলো, তার মানে এরা কি হচ্ছে, এরা হচ্ছে ওপেন, খোলা, কিন্তু এটা কিন্তু ক্লোজড, বন্ধ। ঠিক আছে? তাহলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আর ওপেন লাইন। তাহলে তোমাকে কোশ্চেন হতে পারে যে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আর ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের মধ্যে ডিফারেন্সটা কি? ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স আর ক্লোজ লুপ and electric lines of force are open. Okay, next characteristics কি আছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের? নেক্সট একটা কমেন্ট হচ্ছে, there is no lines of force inside a conductor। যে একটা কন্ডাক্টর আছে ওর ভেতরে কিন্তু লাইনস অফ ফোর্স থাকবে না, বাইরে থাকবে কিন্তু ভেতরে কিন্তু লাইনস অফ ফোর্স থাকবে না। কিন্তু একটা সলিনয়েডের কথা ভাবো, সলিনয়েডে দেখো ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সগুলো কীরকম হয়, এরকম হয়। তাহলে ভেতরেও আছে বাইরেও আছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কিছু বৈশিষ্ট্য। আরও বৈশিষ্ট্য আছে যে ইলেকট্রিক ফিল্ডস অফ লাইন, আচ্ছা লিখে দেই, পরে এটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব যখন পোটেনশিয়াল পড়ব। যে কি ইলেকট্রিক, আরেকটা কথা আছে, দাঁড়াও সরি, আরও আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান নট intersect each other। মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। যদি ছেদ করে, সাপোজ এরকম ছেদ করলো, এটার এই দিকে এটার এই দিকে, একটা ফিল্ড লাইন্স আছে যার ডিরেকশন এই বরাবর, একটা ফিল্ড লাইন এই বরাবর, ছেদ করে দিল। তাহলে এই ছেদ বিন্দুতে কি হয়, দুই ধরনের স্পর্শক হবে। কিভাবে? এই একটা স্পর্শক, আবার এই একটা স্পর্শক। তো এই যে স্পর্শকটা, এই স্পর্শক বরাবর ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডিরেকশন এই বরাবর হবে, আর এই স্পর্শক বরাবর এই স্পর্শক অনুযায়ী এই দিকে হবে। কিন্তু একটা বিন্দুতে কিভাবে দুইটা দিকে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে, তাই না? একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন একটাই তো হবে, তাহলে এটা হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে গেমের রুলই হচ্ছে যে দুটো ইলেকট্রিক ফিল্ডস অফ লাইন কখনোই কিন্তু পরস্পরকে ছেদ করতে পারে না। নেক্সট কি আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স
perpendicularly intersect equipotential surface. সো একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আছে। এই স্যার ইকুইপোটেনশিয়াল সারফেস কি? ইকুইপোটেনশিয়াল সারফেস নামের মধ্যে আপাতত মনে রাখো যে প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল সেম। তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস যদি থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তাকে একদম নর্মালি ইন্টারসেক্ট করবে, লম্বভাবে ছেদ করে দিবে। আমরা যখন পড়বো, তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল পড়বো, তখন এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা করব। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের আজকের সমস্ত টপিকের ডিসকাশন। আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ পড়লাম, কুলম্বস ল পড়লাম, চার্জ ডেনসিটি পড়লাম, ইলেকট্রিক ফিল্ড, ফিল্ড ইন্টেন্সিটি পড়লাম এবং ফিল্ড লাইন্স পড়লাম। ক্লিয়ার? তাহলে এর পরের ক্লাসে আমরা নেক্সট টপিক থেকে শুরু করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।